বৃষ্টিতেই বেহাল দশা রাজধানীর বেশিরভাগ রাস্তার। গর্ত আর খানাখন্দে ভরা পথঘাটে দুর্বিষহ জনজীবন। খুব বেহাল দশা, মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এখানে পানিতে পড়ে যায়। মহিলারা স্কুলে যাইতে পারে না, বাচ্চারা স্কুলে যাইতে পারে না। কয়েকদিন আগে দেখলাম যে একটা মোটরসাইকেল সহ একটা মহিলা পড়ে গেছে। রাস্তার উপরে এক হাঁটু বা কোমর সমান পানি হয়, বাসা বাড়িতে পানি ঢুকে যায়। উন্নয়ন কাজ হচ্ছে ঠিক ভালো কথা, উন্নয়ন কাজ এত লেন্দি কেন হচ্ছে? সেবা সংস্থাগুলোকে দুষছে সিটি কর্পোরেশন। জনদুর্ভোগ বিবেচনায় সরকারকে আরো কঠোর হওয়ার তাগিদ। সকল প্রকল্পের জনদুর্ভোগকে কিভাবে প্রাধান্য দিয়ে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এটি নিশ্চিত না করে প্রকল্পের টাকা ছাড় করা হবে না। আপনি দেখবেন সমস্ত বিষয়গুলো অন্যরকম হয়ে দাঁড়াবে। যে কোনো সেবাদানকারী সংস্থা সে কিন্তু ঠিকাদার দ্বারা করায়, এবং এই ঠিকাদারকে যদি নিয়ম নীতি মতো সে কাজটি করে তাহলে কিন্তু জনভোগান্তি কমে যাবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ফাহমিদা মটুসি এবং আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কক্সবাজারে বন্যা পরিস্থিতির আরো অবনতি। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রামুর 11টি ইউনিয়ন প্লাবিত। গত দুদিনে বানের পানিতে ভেসে 6 জনের প্রাণহানি। মৌলভীবাজারের বন্যার পানি কমলেও খাদ্য সংকটে দুর্গত এলাকা। ত্রাণ বিতরণ নিয়ে নানা অভিযোগ। এখনো পানিতে তলিয়ে বসতভিটা ও শিক্ষা প্রতিষ্ঠান। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজ সহ 90 জেএমবির 4 সদস্য গ্রেফতার। নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের অভাবেই কমছে না শিল্প দুর্ঘটনা। কঠোর হওয়ার পরিকল্পনা পরিদর্শন অধিদপ্তরের। শ্রমিক কর্মচারীদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ। এবং মার্কিন নির্বাচনে কোনো হস্তক্ষেপ করেনি রাশিয়া। বৈঠকে ট্রাম্পকে সাফ জানালেন পুতিন। সিরিয়ায় যুদ্ধবিরতি অঞ্চল প্রতিষ্ঠায় একমত ক্ষমতাধর দুই নেতা। অল্প বৃষ্টিতেই বেহাল দশা রাজধানীর বেশিরভাগ রাস্তার। গর্ত আর খানাখন্দে ভরা ভাঙাচোরা পথঘাটে চলাচল করতে গিয়ে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন, বাড়ছে দুর্ঘটনা। প্রতিদিনের এ দুর্ভোগের জন্য নগরবাসী দুষছেন সিটি কর্পোরেশনকে, আর সিটি কর্পোরেশন দায় চাপাচ্ছে সেবা সংস্থাগুলোর ওপর। জনদুর্ভোগ বিবেচনায় রেখে সঠিক ও দীর্ঘস্থায়ী পরিকল্পনা হাতে নেয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। মৌসুমী ময়ের রিপোর্ট। অল্প বৃষ্টিতেই এমন বেহাল দশা মেগাসিটি ঢাকার। এমনিতে খানাখন্দে জীবন চলা দায়, এর মধ্যে বৃষ্টি হলেই ভর করে আতঙ্ক। এর সঙ্গে রাস্তা খোঁড়াখুড়ি বাড়িয়ে দেয় দুর্ভোগ। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন বাংলা মোটর, মগবাজার, মৌচাক, মালিবাগ এবং মগবাজার থেকে 7 রাস্তা মোড় পর্যন্ত চলাচলকারী লোকজন। এদিকে জলাবদ্ধতার কারণে মিরপুর 11, 14, পাইকপাড়া সহ পীরের বাগের রাস্তাঘাটে তল খুঁজে পাওয়া কঠিন। এই যে গর্তটা ছিল এখান তো ডিগবেজি, এটা প্রায় মোটামুটি একটা আশপাশের মানুষের জন্য একটা বিনোদনের মতো। ড্রেনেজ ব্যবস্থা মোটামুটি অনেক উঁচু থাকাতে পানি আটকে যাচ্ছে। রাস্তার উপরে এক হাঁটু বা কোমর সমান পানি হয়, বাসা বাড়িতে পানি ঢুকে যায়। এখানে গাড়ি ঘোড়া নামলেই পড়ে যাবে, এই জন্য আমরা নামে বাধ্য হলাম, নেমে যেতে। কাদা হয়ে যায়, পানি হয়ে যায়, হাঁটতে পারি না। কয়েকদিন আগে দেখলাম যে একটা মোটরসাইকেল সহ একটা মহিলা পড়ে গেছে। উন্নয়ন কাজ হচ্ছে ঠিক ভালো কথা, উন্নয়ন কাজ এত লেন্দি কেন হচ্ছে? এদিকে কোটি টাকা ব্যয়ে সদ্য মেরামত হওয়া রাস্তা খানাখন্দে পরিণত হওয়ায় প্রশ্ন উঠছে নির্মাণ সামগ্রীর মান এবং সেবা সংস্থাগুলোর মানসিকতা নিয়ে। রাজধানীবাসীর ভাগ্য ফেরাতে দুই সিটি কর্পোরেশন সহ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়কে জরুরি ভাবছেন নগর পরিকল্পনাবিদরা। আর সিটি কর্পোরেশন বলছে সেবা সংস্থাগুলো যত্নবান হলে কমে আসবে জনদুর্ভোগ। যদি আজকেই সরকার সিদ্ধান্ত নেয় যে একনেক থেকে কঠোরভাবে অনুশাসনের মাধ্যমে সকল প্রকল্পের জনদুর্ভোগকে কিভাবে প্রাধান্য দিয়ে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এটি নিশ্চিত না করে প্রকল্পের টাকা ছাড় করা হবে না, আপনি দেখবেন সমস্ত বিষয়গুলো অন্যরকম হয়ে দাঁড়াবে। যে কোনো সেবাদানকারী সংস্থা সে কিন্তু ঠিকাদার দ্বারা করায়, এবং এই ঠিকাদারকে যদি নিয়ম নীতি মতো সে কাজটি করে তাহলে কিন্তু জনভোগান্তি কমে যাবে। ঢাকার দুই সিটি কর্পোরেশনের তথ্য মতে রাজধানী 690 কিলোমিটার সড়কের মধ্যে 300 কিলোমিটারই খানাখন্দে ভরা। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা।
খানাখন্দে ভরা ভাঙাচোরা পথঘাট দিয়ে চলাচল করতে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে নগরবাসীকে। আর দুর্ভোগের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দ্বীপ এবং চট্টগ্রামের আগ্রাবাদ এক্সপ্রেস রোডে আছেন কমল দে। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, এই জায়গাটি যেখানে আসলে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি হচ্ছে একটি পুরোপুরি প্রধান সড়ক এবং এই সড়ক থেকে কিন্তু বেশ কিছু জায়গায় যাওয়া যায়। এই সড়কটি বেহাল দশা করে রয়েছে প্রায় 1 বছর ধরে। আমরা এখানে আসার পর যা দেখতে পেয়েছি যে এই রাস্তাটি কিন্তু শুধু খানাখন্দ না, বড় বড় গর্তও রয়েছে এবং এই রাস্তাতে কিন্তু প্রতিনিয়তই বড় বড় বাস, টেম্পো এবং অন্যান্য যানবাহন চলাচল করছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, আপনি পিছনে অবস্থা দেখতে পাবেন যে শুধু যে খানাখন্দ তাই নয়, এই জায়গাটি কিন্তু বৃষ্টি ছাড়াও কর্দমাক্ত হয়ে আছে এবং এখানকার স্থানীয় লোকজন আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রায় 1 থেকে 1.5 বছর ধরে এই রাস্তাটি এই অবস্থা রয়েছে এবং যেই জায়গাটি রাস্তাটি অবস্থান যেই জায়গাতে সেটি 2টি ওয়ার্ডের মাঝামাঝি পড়ে আসলে কোনো ওয়ার্ডের কমিশনারে আসলে দায়িত্ব নিতে যাচ্ছেন না। এছাড়া কিন্তু এখানকার স্থানীয় ব্যবসায়ীরা এবং সাধারণ জনগণ আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কথা বলার চেষ্টা করেছেন, সিটি কর্পোরেশন এবং অন্যান্য যারা রয়েছেন এই কাজে নিয়োজিত, তারা কেউই কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টির সমাধান করতে পারেনি। আপনারা দেখছেন যে কি পরিমাণ বেহাল দশা আসলে এই প্রধান একটি সড়কের, যেটির মাধ্যমে আসলে বিভিন্ন জায়গায় চলাচল করা যায়। আপনারা দেখছেন যে বড় বড় বাসগুলো যাচ্ছে এবং এই রাস্তা যে রিক্সা কিংবা অন্যান্য যানবাহন যেটি রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু আপনারা দেখছেন যে কিছুক্ষণ পরপরই আটকে যাচ্ছে। আমরা এখানে আসার পরে দেখতে পেয়েছি যে বেশ কয়েকটি গাড়ি কিন্তু রাস্তার মাঝখানে স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে এবং সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে ঠিকমতো চলাচলও করতে পারছেন না। এছাড়া এই রাস্তাগুলি কিন্তু খানাখন্দ হওয়ার পর কিন্তু বড় বড় গর্ত রয়েছে, যার কারণে গাড়িগুলো যদি একবার গর্তে পড়ে যাচ্ছে সেগুলো উঠাতে কিন্তু বেশ সমস্যা হচ্ছে। তখনকার স্থানীয়রা আমাদের যেটি বলেছেন যে তারা আসলে খুব তাড়াতাড়ি এই সমস্যাটির সমাধান চান, কারণ বর্ষা মৌসুম চলে এসেছে। এখনই যদি রাস্তাটির এই অবস্থা হয় তাহলে একটু বৃষ্টি হলে কিন্তু রাস্তাটির অবস্থা আরো খারাপ হয়ে যায়। গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত না হওয়ার ফলেও কিন্তু রাস্তাটির অবস্থা খুবই বেহাল এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই রাস্তাটি থেকে যখন একটি গাড়ি আসছে গাড়ি কিন্তু কিছুটা বেঁকে যাচ্ছে, যার ফলে কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এখানকার যারা স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে অল্প কিছুদিন পরপরই কিন্তু এই রাস্তাটির মধ্যে দুর্ঘটনা ঘটছে, তো যার কারণে এই রাস্তাটি আসলে খুব তাড়াতাড়ি আসলে ঠিক করা জরুরি হয়ে পড়েছে। এছাড়া কিন্তু এখান থেকে যদি কোনো অসুস্থ রোগীকে নিয়ে যাওয়া হয় সেই ক্ষেত্রেও কিন্তু আসলে দুর্ঘটনা ঘটতে পারে। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি, সব জায়গাতেই কিন্তু আসলে এরকম ছোট ছোট খানাখন্দ এবং এই রাস্তাগুলো কিন্তু বেহাল দশা রয়েছে। এই মুহূর্তে আসলে চট্টগ্রামে রয়েছে কমল দে, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাজধানী ঢাকার মতো বন্দরনগরী চট্টগ্রামের কিন্তু সড়কগুলোর বেহাল অবস্থা। প্রবল বর্ষণের পরে এখানকার প্রায় 500 থেকে 700 কিলোমিটার সড়ক কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সিটি কর্পোরেশন কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে ক্ষতির পরিমাণ প্রায় 500 কোটি টাকার বেশি। এক্ষেত্রে আমরা যেটা একটু বলতে পারি যে এই চট্টগ্রামে যে গুরুত্বপূর্ণ সবগুলি সড়ক রয়েছে সবগুলি সড়কই কিন্তু ভাঙাচোরা এবং খানাখন্দকে ভরে গেছে। এর মাঝে সিটি কর্পোরেশন ইট ফেলে বা জোড়াতালা দিয়ে কিছু রাস্তা মেরামতের চেষ্টা করা হলো, সে বরং যেটা সাপে অর্থাৎ বেশি আরো রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনগুলো। আর এই দীর্ঘদিতে যানবাহন চলাচল করায় কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে এবং যানবাহনগুলোকে অনেকটা ধীরভাবে চলতে হচ্ছে। আমরা এখন আছি আগ্রাবাদ এক্সপ্রেস রোডে, অর্থাৎ বন্দর কেন্দ্রিক এই সড়কে কিন্তু পুরোটাই সড়ক। অর্থাৎ আমরা তো একটু সরাসরি সামান্যতম অংশ দেখানোর সুযোগ পাচ্ছি, কিন্তু এই যে রাস্তা, বিশাল যে রাস্তা, পুরো রাস্তাটি কিন্তু এর চেয়ে বড় বড় গর্তে ভরে আছে এবং এখানে সামান্য ইট দিয়ে হয়তো বা চেষ্টা করা হয়েছে গর্তগুলো ভরাট করার জন্য, কিন্তু পানি জমে সেটা আরো ভয়াবহ আকার ধারণ করেছে। তো বলা চলে যে চট্টগ্রাম শহরে যে একটি যে বিপর্যয়কর অবস্থা বিরাজ করছে, যানবাহনগুলো চলতে পারছে না এবং দীর্ঘদিনে চলছে এবং যার ফলে কিন্তু শুরু হচ্ছে তীব্র যানজট এবং দেখা যাচ্ছে এই ভাঙাচোরা রাস্তার কারণে রাস্তা আমরা দেখেছি যে গাড়ি ভেঙে চুরে পড়ে আছে বা দুর্ঘটনার পতিত হচ্ছে এবং এছাড়া যে রাস্তার মধ্যে দীর্ঘদিন গাড়ি চলতে হচ্ছে, এর ফলে কিন্তু অনেক শ্রম ঘন্টা নষ্ট হচ্ছে। তো বলা যায় এক বিপর্যয়, অর্থাৎ যে যানবাহনগুলো চলতে পারছে না এবং পুরো রাস্তাটি ভাঙাচোরা এবং কিছু কিছু জায়গায় তারা চেষ্টা করছে ইট ফেলে বা চেষ্টা। আরেকটা কথা বলা যায়, আপনারা জানেন যে প্রবল বর্ষণের ফলে কিন্তু গত কদিন ধরে চট্টগ্রাম শহরে বিভিন্ন এলাকার মধ্যে তীব্র যে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জলবদ্ধতার ফলে কিন্তু এই রাস্তাগুলো ভাঙছে বলে কিন্তু সিটি কর্পোরেশন কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা যখন আগ্রাবাদ এক্সপ্রেস রোড দিয়ে আসছি তখন দেখতে জোয়ারের পানি প্রবেশ করায় সেখানে রাস্তাগুলো ভেঙে গেছে এবং এখানেও কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু স্থায়ী জলবদ্ধতা ছিল। আর স্থায়ী জলবদ্ধতার কারণে কিন্তু রাস্তাগুলো ভেঙে যায় এবং যে মেরামত করবে সে তেমন সুযোগ হচ্ছে না বলে সিটি মেয়র নিজে জানিয়েছেন। তিনি বলেছেন প্রায় 1000 কিলোমিটারের বেশি সড়ক যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত সড়কের কারণে কিন্তু তীব্র যানজট হচ্ছে এবং এখন বিশেষ এলাকায় পানি জমে যাচ্ছে। পানি জমার ফলে কিন্তু রাস্তাগুলো মেরামত করা যাচ্ছে না, অর্থাৎ একটা দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে নগরবাসীকে। তবে বলা চলে যে নগরবাসীর যে দুর্ভোগ
সে দুর্ভোগ থেকে তাদের মুক্তি মিলছে না। হয়তো বৃষ্টি থামলেও এক্ষেত্রে সিটি মেয়র বলেছেন যদি বৃষ্টি পুরোপুরি থেমে যায় তখন হয়তো রাস্তাগুলো তারা মেরামত করতে পারবে, কিন্তু তারা বরাদ্দ না দেখায় তারা মাত্র ইটগুলিতে ইট ফেলে কিন্তু রাস্তাগুলো যে মেরামতের চেষ্টা চলছে তাতে তা সম্ভব হচ্ছে না, বরঞ্চ যে যানবাহন বা নগরবাসিক দুর্ভোগ আরো বেড়ে যাচ্ছে। এই অপরিকল্পিতভাবে ভাঙাচোরা যে সড়কগুলি ইট দিয়ে অর্থাৎ জোড়াতালি দিয়ে যে মেরামত করার চেষ্টা চলছে এর ফলে দুর্বিষহ অর্থাৎ জনগণকে ভোগান্তি আরো বেশি পড়তে হচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল আগ্রাবাদ এক্সেস রোড থেকে সড়ক ভাঙাচোরা, সর্বশেষ আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। মৌটুসি। দর্শক, ভাঙাচোরা রাস্তাঘাটের কারণে জনগণের যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে তার খবরাখবর জানাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রিপোর্টার শাহরিয়ার জামান দ্বীপ এবং চট্টগ্রাম থেকে কমল দে যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। 1995 সালের মাস্টার প্ল্যানেই তুলে ধরা হয়েছিল বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা থেকে মুক্তির সব ধরনের উপায়। সে সময় মাত্র 89 কোটি টাকা খরচেই পুরো নগর অসহনীয় জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে পারত। কিন্তু রহস্যজনক কারণে গত 18 বছরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রণয়ন করা এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন তো দূরের কথা, গ্রহণই করেনি সিটি কর্পোরেশন। নগর বিশেষজ্ঞদের মতে মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়া ও সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে জলাবদ্ধতা থেকে এই অঞ্চলের মুক্তি মিলছে না। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম নগরীর জলবদ্ধতার সমস্যা নিরসনে 1995 সালে ইউএনডিপির আর্থিক সহায়তায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মাস্টার প্ল্যান প্রণয়ন করে। 1999 সালে এটি সরকারি গেজেট আকারে প্রকাশ হয়। কিন্তু 20 বছর মেয়াদী এই মাস্টার প্ল্যানের 18 বছর পেরিয়ে গেল, তার সামান্যতম অংশ বাস্তবায়ন হয়নি। আর এজন্য সিটি কর্পোরেশনকে দোষারোপ করছেন মাস্টার প্ল্যান প্রণয়নকারী সংস্থা সিডিএ। মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে সিডিএ, কথা সত্যি, কিন্তু সেটা বাস্তবায়নের কথা ছিল সিটি কর্পোরেশন। এই বাস্তবায়ন না হওয়ার কারণে আজকের এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, অন্য কোনো কারণে না। আমলাতান্ত্রিক জটিলতার কারণে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পর্যাপ্ত ক্ষমতা না থাকার কারণে এই কাজটি করা সম্ভব হচ্ছে না। আমলাতান্ত্রিক কারণের মধ্যে একটি হচ্ছে ভূমি অধিগ্রহণের যেখানে প্রয়োজন হয়, ভূমি অধিগ্রহণের সমুদয় অর্থ যদি একসাথে জেলা প্রশাসনে জমা না হয় তাহলে জেলা প্রশাসন ভূমি অধিগ্রহণের উদ্যোগ গ্রহণ করেন না। আবার অর্থ মন্ত্রণালয় সমুদ্র টাকা একসাথে দেনও না। মাত্র 89 কোটি টাকা খরচে শুধু চট্টগ্রামের জলবদ্ধতার সমস্যার সমাধান নয়, পুরো নগরীর রূপরেখা ছিল এই মাস্টার প্ল্যানে। অথচ এখন শুধু খাল খননে খরচ পড়ছে 900 কোটি টাকার বেশি। প্রথম 5 বছরে কি কাজটা হবে, পরের 5 বছরে কি কাজটা হবে এবং সেই কাজে কত টাকা লাগতে পারে সেগুলি সব আলাদা আলাদা করে তারা ডিটেইলস দিয়েছিল। এলোপাতারি ইচ্ছা মতো কাজটা হচ্ছে। খালের অ্যালাইনমেন্ট ঠিক ছিল, তারপরে সেখানে মানে সেডিমেন্টেশনটা কম ছিল, ময়লা আবর্জনা জমে খাল নষ্ট হয়ে যাওয়ার এই সমস্যাটা ছিল না। এখন এই সব সমস্যাগুলো এখন সমাধান করতে হবে। আর মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়ার দায় পূর্ববর্তী মেয়রদের উপর চাপালেন 2 বছর ধরে মেয়রের দায়িত্বে থাকা আজমও নাসির উদ্দিন। যারা এই মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন করার যেই সমস্ত কর্তৃপক্ষ বা যাদের দায়িত্ব ছিল ওনারা কেন করেন না, এই কথার জবাবটা ওনারা দিতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন করা অবশ্যই প্রয়োজন ছিল। 60 বর্গ মাইলের এই নগরীর উন্নয়নে সিডিএ, সিটি কর্পোরেশন, ওয়াসার মতো অন্তত 32টি সরকারি বেসরকারি সংস্থা কাজ করলেও তাদের মধ্যে কোনো রকম সমন্বয় নেই বলে অভিযোগ দীর্ঘদিনের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে। পর্যাপ্ত সরবরাহ থাকায় সপ্তাহ ব্যবধানে আবারও কমল চালের দাম, কমেছে চিনির দামও, বাড়তি পেঁয়াজের দাম। কক্সবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। চকরিয়া উপজেলার পাশাপাশি নতুন করে বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে আছে রামু উপজেলার 11টি ইউনিয়ন। এতে চকরিয়া ও রামু উপজেলার প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া গত দুদিনে পাহাড় ধস ও বানের পানিতে ভেসে মারা গেছে 6 জন। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চারিদিকে কেবলই থই থই পানি, ডুবে আছে ঘরবাড়ি, প্রতিষ্ঠান, রাস্তাঘাট। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমলেও কমেনি বন্যার পানি। ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বাঁকখালী নদীর পানি বাড়ায় নতুন করে প্লাবিত হয়েছে কক্সবাজারের রামু উপজেলার 11টি ইউনিয়ন। পানিতে ডুবে রয়েছে গ্রামের পর গ্রাম। এতে মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। অনেকে মাথা গোজার ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। খাবার ওটা আমরা ম্যানেজ করতে পারতেছি না, যার কারণে চুলা ভিজে যাওয়ার কারণে এখন খাওয়া দাওয়া রান্না করতে পারি না, খাইতে পারি না। ধান চাউল যা ছিল সব পানির নিচে চলে গেছে,
আর গরু ছাগল নিয়ে আমরা রাস্তার উপরে চলে আসছি। পানি বেশি হয়েছে তো মানে খাওয়া দাওয়া অসুবিধা হয়েছে, আমরা বাচ্চার দিকে ওই বাড়ি উঁচু জায়গা যাইছে। বন্যায় রামু উপজেলার 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। উপজেলা পরিষদ থেকে সামান্য শুকনো খাবার সরবরাহ করেছি। যে সমস্ত লোকগুলা সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছে তাদেরকে আমরা শুধুমাত্র সাহায্য করতে পেরেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন পানিবন্দী অনেককেই আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে শুকনো খাবার ও নিরাপত্তা দেওয়া হচ্ছে। যে সমস্ত মানুষজন আশ্রয় কেন্দ্রে গেছে কিংবা যে সমস্ত গৃহপালিত পশু পাখিগুলো নিয়ে গেছে, গরু ছাগল হাঁস মুরগি, সেগুলো আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি। কক্সবাজার জেলার 71টি ইউনিয়নের মধ্যে 35টি ইউনিয়নের অধিকাংশ গ্রাম বন্যা কবলিত। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 5000-এর বেশি মানুষ। সময় সংবাদ, কক্সবাজার। দুদিনে কয়েক সেন্টিমিটার পানি কমলেও তাতে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি উপজেলায়। পানিতে তলিয়ে রয়েছে বসতভিটা ও শিক্ষা প্রতিষ্ঠান। আঞ্চলিক মহাসড়ক পানিতে ডুবে থাকায় জেলা শহরের সঙ্গে যান চলাচল এখনো স্বাভাবিক হয়নি। এর মাঝে দুর্গত এলাকায় খাদ্যের জন্য চলছে হাহাকার। দিগেন সিংহের ছবিতে রিপোর্ট আব্দুল আহাদের। কদিন আগেও এই বাড়িগুলোতে বসতি ছিল, কিন্তু হঠাৎ করে আসা ঢল সবকিছু তছনছ করে দিয়েছে। হাওরের ঢেউ ভেঙে নিয়েছে ঘরের বেড়া। এখন ছেলে সন্তানকে নিয়ে অন্যত্র চলে গেছেন এসব বাড়ির বাসিন্দারা। বাড়িহারা অনেক হতভাগার মাথা গোজার ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে। আর যারা এখনো বসতভিটায় আছেন তারা যুদ্ধ করছেন পানির সাথে। মেম্বারও আয়া দেখছে না যদি এত ক্ষতি হয়েছে জানি। গরমের মধ্যে আমরা লাকি লাগবো, টিন লাগবো, এর বাদে আমরা আর পানি খাইতে পারি না। শুদ্ধ পানি নাই, টিউবওয়েল নিচে গাবানের তলে, এরপরে চুলা নাই রান্দা খাইবার, বাসা থাকতে পারি না। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা। 1.5 লাখ মানুষ পানিবন্দী। জেলা শহরের সাথে যোগাযোগের সড়কটি পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় 1 মাস ধরে বন্ধ স্বাভাবিক যান চলাচল। ট্রাক, ভ্যান কিংবা ট্রাক্টরে করে কয়েক গুণ বেশি ভাড়ায় যাতায়াত করছে মানুষ। 3 থেকে 4 গুণ বেশি ভাড়া দিয়েও আমাদের প্রয়োজনের জন্য তাগিদে আমাদের যেতে হচ্ছে বিভিন্ন জায়গায়, তাও জীবনের ঝুঁকি নিয়ে। রাস্তায় বড় বড় গর্ত হয়েছে, বৃষ্টি দিলেই পানি হয়, রাস্তা ভাঙ্গা, গাড়ি নিয়ে যাওয়া তো রিস্ক, বড় গাড়ি নিয়ে হচ্ছে, ছোট গাড়ি তো আর চলেই না। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। আক্রান্ত মানুষের অভিযোগ, ত্রাণ দেয়া হচ্ছে মুখ দেখে। তবে জনপ্রতিনিধিরা বলছেন ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেশি হওয়ায় প্রত্যেকের কাছে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। আমরা সাইডে দেয় না, আমরা যদি মেম্বার সাহেব আমরা বাড়ি করে যান যাওই না। আমরা গেছো সরকার থেকে বলা হচ্ছে যে সরকার থেকে যায় এগুলো আমরা করতে পারি না। বর্তমানে 700 পরিবার আমার আছে, তখন আমার কাছে আসলে আমি দিতাম। এখন আমার কাছে নাই, যাগুলো আসলে তা আমি দিয়ে দিচ্ছি। পানিবন্দী থাকায় জুড়ি ও বড়লেখা উপজেলায় 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আব্দুল আহাদ, সময় সংবাদ, বড়লেখা, মৌলভীবাজার। বন্যা পরিস্থিতি ও দুর্গতদের খবর জানাতে এই মুহূর্তে সিলেটের বিয়ানীবাজার এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম। ধন্যবাদ কবির। আমি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নে দাঁড়িয়ে আছি এবং গুঙ্গিয়া গ্রাম, এই গ্রামের আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যতটা সড়ক আছে সড়কগুলো এখন নৌকা চড়ছে। যারা একটু বিত্তশালী, যাদের ভালো অবস্থা, তারা নৌকায় ব্যবহার করছে এবং অন্যরা খুবই বিপদে আছে। আমাকে এইখানে আসার কিছু সময় আগে মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আমাকে মুঠোফোনে জানিয়েছেন যে ত্রাণগুলো এখানে দেওয়া হয়েছে তার পরেও আজকে প্রায় 800 প্যাকেট বিভিন্ন খাবার সংমিশ্রণের প্যাকেট দেওয়া হয়েছে। সেটা হচ্ছে গিয়ে চাল, ডাল, তেল, লবণ সহ 800 প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে এই উপজেলার জন্য। আপনারা জানেন যে এখানে গত 8 দিন ধরে মাননীয় শিক্ষামন্ত্রী বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা, দুর্গত এলাকায় পরিদর্শন করে তা বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন এবং উনি আজকে কিছু সময় আগে ঢাকায় চলে গেছেন। এই ত্রাণ তৎপরতা এবং বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণের ব্যাপারে আমাদের সাথে এখনো যোগ দিয়েছেন যে এই উপজেলা বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান
আসাদুজ্জামান, আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে ত্রাণগুলো আসছে, এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, উপজেলা চেয়ারম্যানরা এবং পৌরসভার চেয়ারম্যান, প্রত্যেকটা ইউনিয়ন চেয়ারম্যানদের চাহিদা অনুযায়ী আপনাদের পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী আসছে কিনা, আপনারা দিতে পারছেন কিনা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী? আপনারা জানেন যে আমাদের বিয়ানীবাজারে 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে। এই সকল ইউনিয়নগুলোই মোটামুটি বন্যায় এফেক্টেড এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয় এই সকল জায়গাগুলো পরিদর্শন করেছেন এবং আমাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এবং আমাদের এখানে ইউনিয়ন পরিষদ গুলো থেকে যে চাহিদা আমাদের কাছে ছিল, সেই চাহিদা অনুযায়ী এ পর্যন্ত আমরা প্রায় 44.5 টন মেট্রিক টন আমরা চাল পেয়েছি এবং এগুলো আমরা সকল ইউনিয়ন এবং পৌরসভা আমরা ভাগ করে দিয়েছি এবং তাদের যে চাহিদা ছিল সেই চাহিদার তুলনায় আমি বলবো যে এটি যথেষ্ট। এবং আমাদের আজকেও আমাদের জেলা থেকে প্রায় 800 প্যাকেট এখানে বিভিন্ন ধরনের শুকনো খাবার সহ চাল ডাল অনেকগুলো দ্রব্য মিশিয়ে একটা প্যাকেট করা হয়েছে এবং এই প্যাকেটগুলো আজকে আসলে আমরা আমাদের যে 5টি আশ্রয় কেন্দ্র রয়েছে যেখানে 89টি পরিবার রয়েছে, এই পরিবারগুলোকে আমরা দেবো এবং বিভিন্ন ইউনিয়ন আমরা এটা বন্টন করে দেবো। আমি মনে করি যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের যে নির্দেশনা যে এখানে কোনো পরিবারের কেউ যেন না খেয়ে না থাকে এবং এখানে আমরা মনে করি এই ত্রাণগুলো আমরা ঠিকভাবে বিতরণ করতে পারবো এবং এগুলো বিতরণ হয়ে গেলে আমাদের এখানে কোনো পরিবারই আমাদের আনটাচ থাকবে না, আমরা সকলকেই মোটামুটি কভার করতে পারবো। কবির, আপনি শুনছিলেন যে ইউনো উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছিলেন ত্রাণ তৎপরতার খবর। আমরা এই যে একটা প্রায় স্থায়ী বন্যা এখানে চলছে বলা যায়, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ও অন্যদিকে জাতীয় পার্টির প্রেসিডেন্ট এরশাদ এখানে এসছে এবং সবাই এসে বন্যার্তদের পাশে, বানভাসী মানুষের পাশে অবস্থান নিয়েছেন, তাদের দুঃখ দুর্দশা শুনেছেন, ত্রাণ তৎপরতা পর্যবেক্ষণ করেছেন। সব কথা এক কথায় বলা যায় আমরা যে সিলেটবাসী পানিতে ভাসছি তার সহানুভূতি দেখানোর জন্য বিভিন্ন পর্যায়ের নেতারা ঢাকা থেকে ছুটে আসেন, প্রবাসীরা ছুটে আসছেন, প্রবাসীরা বিভিন্ন ত্রাণ তৎপরতায় সহায়তা দিচ্ছে বানভাসী মানুষদের। এক কথায় বলা যায় সিলেটবাসী এখন মোটামুটি বন্যা দুর্গত অবস্থার মধ্যেই আছে, কিন্তু দুর্গত অবস্থা থেকে উত্তরণের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালাচ্ছে। কবির, এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। সিলেটের বিয়ানীবাজার এলাকা থেকে বন্যা দুর্গত এবং ত্রাণ ব্যবস্থা যে রয়েছে সে বিষয়ে খবরাখবর জানাচ্ছিলেন রিপোর্টার ইকরামুল কবির। গুলশানে হোলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী এবং গ্রেনেড সরবরাহকারী সোহেল মাহফুজ সহ 4 জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। ভোররাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পুষ্কনী এলাকার একটি আমবাগান থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন। তিনি জানান, এদের মধ্যে সোহেল মাহফুজ গুলশান হামলার পরিকল্পনাকারীদের মধ্যে একজন এবং একই সঙ্গে সে গ্রেনেডও সরবরাহ করে। এছাড়া গ্রেফতার হওয়া সবাই আইটি বিশেষজ্ঞ বলেও জানান ডিআইজি। হোলি আর্টিজান হামলার পরিকল্পনায় সম্পৃক্ত যে 3 জঙ্গিকে পুলিশ খুঁজছে, সোহেল মাহমুদ তাদেরই একজন বলেও জানান তিনি। খুরশিদ হোসেন বলেন, সোহেল 90 জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার। সে ছাড়া গ্রেফতার অন্য 3 জন হল হাফিজ, জুয়েল ও জামাল। সোহেলকে কাউন্টার টেরোরিজমের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হচ্ছে। তার মরাস অপারেন্ডি ছিল সে কোথাও গেলে 2 থেকে 3 দিন তার বেশি থাকে না। তো একাধিকবার আমরা তাকে এভাবে টার্গেট করেছি, বাট আমরা সামান্যর জন্য তাকে মিস করেছি। বাট তাকে আমরা এমনভাবে কটন করে রেখেছিলাম যে সে আমাদের থেকে বাইরে যাওয়ার তার কোনো স্কোপ ছিল না। তো আলটিমেটলি তাকে চাপাই শিবগঞ্জ থেকে ধরা হয়েছে, তার সঙ্গে আরো 3 জন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য, যেহেতু আমরা জানি যে হোলি আর্টিজানের যে ঘটনা ঘটে তার পরিকল্পনাকারী হিসাবে সে জড়িত ছিল, বিধায় আমরা ঢাকাতে কাউন্টার টেরোরিজমের কাছে পাঠিয়ে দিয়েছি, তাকে ইন্ট্রোডাকশন করা হবে। এই গ্রুপটা বিভিন্ন ধরনের এই যে জঙ্গিদের যে বিভিন্ন রকমের যে সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট তারা দিয়ে থাকে। আমার গোদাগাড়ি প্লাস তানোর এই যে 2টো অপারেশনের যাদেরকে আমরা ধরেছি বা যেগুলো পেয়েছি সবই একটি টিমের লোক আর কি, এবং সে এগুলোই অর্গানাইজ করতেছিল। লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারকে অপহরণ করা হয়নি। পূর্ণাঙ্গ প্রতিবেদন আসলে এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনার শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। 2 থেকে 3 দিনের মধ্যে এ বিষয়ে পুরোপুরি সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলেও জানান তিনি। তথ্যপত্রের আলোকে, প্রাপ্ত তথ্যের আলোকে আমাদের ধারণা হয়েছে এটা কোনো অপহরণের ঘটনা না, আমাদের ধারণা। তো এটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হলে আরও কিছু সাক্ষী প্রমাণ আমাদের দরকার, যাতে সেই সময়টুকু আমাদের দিতে হবে। আমি মনে করি আগামী 2-3 দিনের মধ্যে আমরা চূড়ান্তভাবে বলতে পারবো। এখন পর্যন্ত মনে হচ্ছে না যে এটা কোনো অপহরণের ঘটনা। দেশে রেমিটেন্স পাঠাতে আগামী মাস থেকে চার্জ কমাতে যাচ্ছে সরকার। এতে রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে আশা প্রকাশ করেন
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে সিলেটে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। তিনি আরও জানান, বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে জমির মূল্য নির্ধারণের পরিকল্পনা রয়েছে সরকারের। বিভিন্ন দেশে এই প্রবাসীদের সেটেলমেন্টের ব্যবস্থা হয়েছে, ন্যাচারালি তারা ওখানে একটা। 2 নম্বর একটা অভিযোগ আছে তারা নাকি বেশ ফিজ দিতে হয়, তো ফিজ আমরা কমায় দেব। এই সামনের মাসেই বোধহয় এটা কমায় দেওয়া হবে, একটা সামান্য একটা নমিনাল ফি হবে যদি তাতে কিছু ইমপ্রুভমেন্ট হয়। পাচার সারা দুনিয়াতেই হয় এবং রেটস অফ গ্রোথ ভেরি করে। আমাদের এখানে একটু বেশি হয়েছে এবং তার কিছুটা কারণ আমরাও তার জন্য দায়ী। বিএনপি ক্ষমতায় এলে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ বদলি সহ অন্যান্য বিষয়াদি আইন মন্ত্রণালয়ের অধীনে রেখে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বিচার বিভাগের স্বাধীনতা অর্জন করা সম্ভবপর হবে না যতদিন পর্যন্ত নিম্ন আদালতের সমস্ত নিয়োগ এবং পদোন্নতি শৃঙ্খলা রক্ষা করার সমস্ত দায়িত্ব সুপ্রিম কোর্টের উপরে অর্পিত না হবে, এবং সেই জন্য তাদের আলাদা সেক্রেটারিয়েট, আলাদা সচিবালয়ের প্রয়োজন হবে। যেদিন সেটা করা হবে সেদিন সম্পূর্ণভাবে বিচার বিভাগ স্বাধীন হবে। আমরা ক্ষমতায় গেলে আইন করেই এই সুপ্রিম কোর্টের জন্য একটা আলাদা সচিবালয়, একটা সেক্রেটারিয়েট আমরা প্রতিষ্ঠা করব। নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের অভাবেই কমছে না শিল্প দুর্ঘটনা। শ্রম অধিকার বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বিলসের এমন দাবির সাথে একমত কলকারখানা পরিদর্শন অধিদপ্তর। অধিদপ্তরের দাবি, ন্যাশনাল ইনিশিয়েটিভের আওতায় থাকা 1500-র বেশি কারখানার সবগুলোই ঝুঁকিপূর্ণ। দায়িত্বপ্রাপ্ত শ্রমিক কর্মচারী সচেতন না হলে কলকারখানায় কর্মপরিবেশ কখনোই ঝুঁকিমুক্ত হবে না বলে দাবি শিল্প মালিকদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। রানা প্লাজা ধসের পর দেশের শিল্প খাত পার করেছে 4 বছরের বেশি সময়। এ সময়ের মধ্যে অবকাঠামো দুর্বলতার কারণে পোশাক খাতে ভবন ধসের কোনো ঘটনা ঘটেনি। শ্রমিক অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর এমন তথ্য স্বস্তিদায়ক হলেও গ্যাস বিদ্যুৎ লাইনে ত্রুটি আর বয়লার বিস্ফোরণের কারণে ঘটেছে কয়েকটি বড় দুর্ঘটনা। এতে মৃত্যু হয়েছে অনেক শ্রমিকের, ক্ষতিগ্রস্ত হয়েছেন মালিক, আর ভাবমূর্তি সংকটে পড়েছে শিল্প খাতের উন্নয়ন অগ্রগতি। বারবার এমন দুর্ঘটনার কারণ হিসেবে মালিকপক্ষকে শাস্তির হাত থেকে রক্ষা করার মনোভাব আর নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে সমন্বয়হীনতাকেই বড় করে দেখছে বিলস। জাতীয় আন্তর্জাতিক উদ্যোগ হচ্ছে, প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, প্রচুর শ্রম এবং সময় যাচ্ছে, কিন্তু এই পুরো জিনিসটা সামগ্রিকভাবে দেখার অভাব আছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি ভবন ধস হচ্ছে না, কিন্তু বয়লার বিস্ফোরিত হচ্ছে, রাসায়নিক গ্যাস লাইন বিস্ফোরিত হচ্ছে। 1% ত্রুটি নিরাপত্তার জন্য শতভাগ ঝুঁকির কারণ দাবি করে কর্মপরিবেশ নিরাপদ করতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক। ঝুঁকিমুক্ত নেই, সব ঝুঁকিপূর্ণ। রিমিডিয়েশন না হওয়া পর্যন্ত ঝুঁকিমুক্ত না। কারণ আমি যে 418টা কারখানার মালিকের সাথে কথা বলেছি, 95% কারখানা টাইমলাইন দিয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যে তারা এই বেশি করে ফেলবে। বাকি যে কারখানাগুলো আছে 1100-র মতো, একটা টাইমলাইন দেবো 6 মাস বা 3 মাস, তাদের ঝুঁকির উপর নির্ভর করে। আমি আমারটা 100% করলাম, আরেকজন করতে পারলো না, তাহলে একই কথা থেকে গেল আর কি, যে হলো না কিছু। তবে শতভাগ নিরাপদ কারখানাও কর্মরত শ্রমিক কর্মচারীর এক মুহূর্তের অসতর্কতায় পড়তে পারে দুর্ঘটনার কবলে। তাই কারখানা পরিচালনায় মিড লেভেল কর্মচারীদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ মালিক পক্ষের। কোনো ইন্সপেকশন অথরিটি কখনো ইন্সপেকশন করে এই দুর্ঘটনা রোধ করতে পারবে না। এটা নিজেদেরকে, আমাদের যারা বয়লার অপারেটর আছে, মেকানিক্যাল যারা লোক আছে, তারা কিন্তু এগুলো দেখতে হবে এবং তারাই কিন্তু এগুলো করে। কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের দাবি, ন্যাশনাল ইনিশিয়েটিভের আওতার বাইরে থাকা শতভাগ নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়া অ্যাকর্ড অ্যালায়েন্সের তালিকাভুক্ত 3000-এর বেশি কারখানাও রয়েছে নিরাপত্তা ঝুঁকির মধ্যে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরো থাকছে। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের বিষয়ে আশাবাদী তামিম ইকবাল। ইংল্যান্ডে কন্ডিশনের সঙ্গে মানিয়ে কাউন্টিতে ভালো খেলতে মুখিয়ে টাইগার ওপেনার। আবারও দেশের বন্যা পরিস্থিতির খবর। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়া, জামালপুর ও সিরাজগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় বিভিন্ন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে নদী তীরবর্তী কয়েক হাজার পরিবার। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘরবাড়ি ও পরিবার পরিজন নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন বগুড়ার নদী তীরবর্তী মানুষ।
খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকটে চরম দুর্ভোগে পড়েছেন তারা। গত কয়েকদিনের প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে চন্দনবাইশা, কুতুবপুর ও কামালপুর ইউনিয়ন সহ 22টি গ্রাম। পানির জন্য আমরা এখন আমরা ঘর ভাঙে নিয়েছি, নৌকা দিয়ে আবার নিয়েছি রাস্তা দিয়ে। আমরা গরিব মানুষ, মানে এরকম করে কত কালে এরকম বাঁধের উপর দিয়ে আশ্রয় নিয়ে থাকবো। বাসস্থান নাই এবং কোনো জায়গা নাই, বাঁধের উপরে আশ্রয় নেওয়ার মতন তেমন কোনো জায়গা নাই। প্রায় 3000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। 2500 পরিবার বাঁধের উপরে আশ্রয় নিছে, 500 পরিবার চরেতে আছে, উঁচু স্থানে আশ্রয় নিছে। এদিকে জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার 7টি ইউনিয়নের চরাঞ্চল সহ 35টি গ্রামে যমুনার পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট। পানিবন্দী প্রায় 25,000 পরিবার সরকারি সাহায্য কামনা করেছেন। গরু বাছুর মানুষজন চলাফেরা মুশকিল, খাওয়া দাওয়া মুশকিল, বাজার করা মুশকিল। কাম কাজের কষ্ট, খানা দানার কষ্ট আছে, পানি বৃদ্ধি বেশি পাইতাছে। চেয়ারম্যান মেম্বাররা আসো না, খোঁজ খবর নেন। 15,000 পানিবন্দী মানুষ হয়েছে, আর এখন পর্যন্ত কোনো সরকার থেকে কোনো অনুদান সরকারের লোক আমাদের ইউনিয়নে ঢুকে নেই। এছাড়া সিরাজগঞ্জেও যমুনা নদীর পানি বেড়ে গিয়ে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। এদিকে পানিতে চৌহালি উপজেলা রক্ষাবাঁধ ভেঙে 60 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। একদিকে সরকার চাইছে এলপিজির ব্যবহার বাড়াতে, অন্যদিকে প্রতি বছরই কমছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির এলপিজি সরবরাহ। আর তাই বাজারে বিপিসির এলপিজি সিলিন্ডার অনেকটাই দুর্লভ বস্তুতে পরিণত হয়েছে। সরকারিভাবে এলপিজি সরবরাহ দিন দিন কমে যাওয়ায় বিপিসি কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করছেন জ্বালানি প্রতিমন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন, জনগণকে শুধু এলপিজির দিকে ঠেলে দিলেই চলবে না, একই সঙ্গে বাড়াতে হবে বিপিসির সরবরাহ। ফারুক ভুইয়া, রবিনের রিপোর্ট। বর্তমানে দেশে প্রতি বছর এলপিজি সরবরাহ হচ্ছে 4 লাখ মেট্রিক টনের মতো, কিন্তু এ খাতে সরকারি প্রতিষ্ঠান বিপিসির সরবরাহ পরিমাণ মাত্র 15 থেকে 16,000 মেট্রিক টন। আর এ কারণে বাজারে বিপিসির এলপিজি সিলিন্ডারের দেখা পাওয়া অনেকটাই দুষ্কর ব্যাপার। এছাড়া বিপিসির সিলিন্ডারের মান নিয়েও নানা প্রশ্ন রয়েছে বলে জানান খুচরা পরিবেশকরা। বিপিসির এলপিজিটা কিছু লোকে পায়, আর সিলিন্ডারের গুণগত মানও খুব ভালো না। আমাদের কাছে কেউ আসেও না, নামে মাত্র আছে, কিন্তু কার্যক্রমে নেই। মার্কেটে গিয়ে আসলে সরকারি যে সিলিন্ডারটা আছে ওইটা পায় না, ফলে আমাদেরকে বেসরকারি কোম্পানির যে সিলিন্ডারগুলো আছে ওগুলো কিনতে হয়। সরকার এলপি গ্যাসের ব্যবহার বাড়ানোর কথা বললেও প্রতি বছরই কমছে বিপিসির সরবরাহ। 2012-13 অর্থ বছরেই বিপিসির এলপিজি সরবরাহ ছিল 19,671 মেট্রিক টন। গত অর্থ বছরের প্রথম 11 মাসে বিক্রির পরিমাণ নেমে আসে 15,000 মেট্রিক টনে, আর এর আগের অর্থ বছরে সরবরাহ ছিল 16,050 মেট্রিক টন। প্রতি বছরই বিপিসির এলপিজি সরবরাহের পরিমাণ কমায় প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দায়ী করে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সরকারিভাবে এলপিজি সরবরাহ বাড়ানোর বিষয়ে তদারকি করবে মন্ত্রণালয়। কতগুলো অপরচুনিটি তৈরি হয়েছিল জয়েন্ট ভেঞ্চার করার জন্য, প্রধানমন্ত্রী সেটা অনুমোদনও করে দিয়েছেন, কিন্তু বারবার বিপিসিকে বলা সত্ত্বেও বিপিসি নিশ্চয়িত করছে। তো এই বিষয়টা আমাদের নজরে আছে, আমরা মন্ত্রণালয় থেকে এটা টেক ওভার করব। সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে এলপিজির বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে বিপিসির সরবরাহ বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। ব্যবসায়ীদের স্বার্থে বেসরকারি কোম্পানির পাশাপাশি সরকারি মালিকানায় এলপি গ্যাস বাজারে সরবরাহ নিশ্চিত করাও যাচ্ছে না। বাজারে যদি কম্পিটিশন রাখতে হয় তাহলে ওই টিসিবির মতো পণ্য সরকার সরবরাহ করে যেমন বাজার মূল্য নিয়ন্ত্রণ করে, এলপিজির ক্ষেত্রেও সরকারকে সেটা করতে হবে। একই সঙ্গে বিপিসির কার্যক্রমে গতি ও স্বচ্ছতা নিশ্চিত করার উপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পাইকারি বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 3 টাকা পর্যন্ত দাম কমেছে সব ধরনের চালের। বস্তা প্রতি 250 টাকা পর্যন্ত কমেছে চিনির দাম। এদিকে কেজিতে 2 টাকা পর্যন্ত বেড়েছে আটা ময়দার দাম, বেড়েছে পেঁয়াজের দামও। তবে ডাল, খোলা সয়াবিন সহ বেশিরভাগ নিত্যপণ্যের দামই রয়েছে কমতির দিকে। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। সরবরাহ বাড়ায় কয়েক সপ্তাহ ধরেই কমছে চালের দাম। বাজার ঘুরে দেখা গেল এক সপ্তাহ আগে যে মানের মোটা চাল বিক্রি হতো 42 থেকে 43 টাকায়, চলতি সপ্তাহের শুরুতে বস্তা প্রতি 150 টাকা কমে বিক্রি হচ্ছে সেই মানের চাল। আমদানি করা চালের প্রভাবে কেজিতে 2 টাকা পর্যন্ত কমেছে মিনিকেট, নাজিরশাইল, ব্রিয়াটার সহ অন্যান্য চালের দাম। তবে বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরো কৌশলী হওয়ার কথা বলছেন পাইকাররা।
ইন্ডিয়ান পারিজা ছিল 42-43, এই সপ্তাহে হয়ে গেছে 40-41। বন্যার সৃষ্টির কারণে মিলার যাদের থেকে আমরা চালটা আনি তারা বলতেছে ধানের দাম আবার একটু বাড়ার দিকে। মিল মালিকদের এই কথাটা আসলে যুক্তিসঙ্গত না, তার কারণ ওনাদের কাছে তো ধান প্রচুর পরিমাণে ধান আগেরই স্টক করা তাদের গোডাউনে আছে। চলতি সপ্তাহে আবারও কমেছে চিনির দাম। কেজিতে 5 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে এই নিত্যপণ্য। আগের দামেই দেশি ডাল 94 থেকে 95 টাকায়, খোলা সয়াবিন 85 টাকা কেজি দরে বিক্রি হলেও বস্তা প্রতি 100 থেকে 150 টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে আটা ময়দা। চিনির দাম গত সপ্তাহের তুলনায় বস্তায় 200 থেকে 250 টাকা কমছে। বস্তা বিক্রি করতেছি 2750 থেকে 70-80। আটাটা বিক্রি হইতো মনে করেন 950-900, এটা এখন 1050-1060। মোটা ডালটা 60 টাকা, তারপরে মুগ ডালটা 110 টাকা। মশলা জাতীয় পণ্যের বাজারে আদার দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে দেশি বিদেশি পেঁয়াজের দাম। তবে চাহিদার বিপরীতে সরবরাহ পর্যাপ্ত থাকায় কেজিতে 20 থেকে 25 টাকা কমেছে রসুনের দাম। চায়না রসুন শুধু 80 থেকে 85 টাকা কমছে, কেজিতে 20-25 টাকা কমে গেছে। যে ইন্ডিয়ান পেঁয়াজ ছিল আপনার 17 টাকা 18 টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ এখন 20 থেকে 21 টাকা। দেশি পেঁয়াজও 1 টাকা 2 টাকা বাড়ছে। ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি কমেছে, এই যে অত কারণে এই বাজার আমাদের একটু বেশি। এদিকে এলাচ লবঙ্গ গোলমরিচের দাম ওঠানামা না করলেও জিরার দাম কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 380 টাকায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। তুচ্ছ ঘটনার জেরে খুলনায় সুমন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গতরাতে স্থানীয় সেলিম শেখের স্ত্রীকে আপত্তিকর SMS পাঠানোকে কেন্দ্র করে সুমনের সাথে সেলিমের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সেলিম শেখ সহ আরো কয়েকজন সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় 6 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহতের ভাই ইমন। 1 নম্বর আসামি যাকে করছে সেলিম, মোহাম্মদ সেলিম শেখ, সে বলছে তার ওয়াইফকে নাকি সে একটা SMS দিছে। কেন SMS আমার ওয়াইফকে দিলে, এই নিয়ে তারা 8-10 জন ছিল, তর্কাতর্কি। এক পর্যায়ে তাকে ধারালো দা বা সাফাতি জাতীয় জিনিস দিয়ে কোপাইছে। আমরা যার নামেও প্রাইম অ্যাকিউজ যে 3 জন, তাদেরকে ধরতে সমর্থ হয়েছি। অভিনয়ের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে সাভারে 2 তরুণী ধর্ষণের ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পলাতক রয়েছে প্রধান আসামি লিটন। পুলিশ জানায় গতরাতে ধর্ষণের ঘটনার পর ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে সকালে গ্রেফতার 2 জনকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। নির্যাতিতাদের অভিযোগ, গতরাতে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে গাজীপুর থেকে তাদের সাভারে আসতে বলে লিটন মণ্ডল। সাভারে বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছানোর পর তাদের নানা কথা বলে লিজেন্ড স্কুল অ্যান্ড কলেজের অফিস কক্ষে নিয়ে যায় লিটন। পরে সেখানে 2 জনকে আটকে রেখে 2 নিরাপত্তা কর্মী মোকাররম ও মিজানুর রহমান সহ 3 জন মিলে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী স্কুলটি ঘিরে ফেলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 2 তরুণীকে উদ্ধার করে এবং 2 নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করে। তবে পালিয়ে যায় লিটন। এ ঘটনায় নির্যাতিতাদের একজন বাদী হয়ে সাভার মডেল থানায় লিটনকে প্রধান আসামি করে 3 জনের বিরুদ্ধে মামলা করেছেন। কুমিল্লার দাউদকান্দিতে এক পুলিশ সদস্যের বুদ্ধিমত্তা ও সাহসিকতায় বেঁচে গেছেন যাত্রীবাহী বাসের 25 জন যাত্রী। এই ঘটনায় সাহসী পুলিশ সদস্য পারভেজ মিয়াকে 50,000 টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ডিআইজি। প্রত্যক্ষদর্শীরা জানায় গতকাল সকাল 11টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এ সময় সড়কে দায়িত্ব পালন করছিলেন দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল পারভেজ মিয়া। ঘটনাটি দেখে তাৎক্ষণিক পানিতে নেমে যাত্রীদের উদ্ধারে বাসের জানালা ভেঙে দেন তিনি। পরে জীবন বাজি রেখে বাসের ভেতর ঢুকে 7 মাসের শিশু সহ বের করে আনেন 25 যাত্রীকে। তার এই সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছে হাইওয়ে পুলিশ বিভাগ। ওয়ার্ল্ড ইউনিভার্সিটির আয়োজনে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান শাখার মিলনায়তনে এই সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান ও স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেন। দেশের বাইরের খবর। মার্কিন নির্বাচনে রাশিয়া কোনো হস্তক্ষেপ করেনি, ট্রাম্পকে তা পুতিন জানিয়ে দিলে মার্কিন প্রেসিডেন্ট বিষয়টি মেনে নিয়েছেন বলে দাবি করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হলেও তা মেনে নেওয়া না নেওয়ার মতো কিছু ঘটেনি। জার্মানির হামবুর্গে শুক্রবার রাতে 2.25 ঘন্টার বৈঠকে সন্ত্রাস দমন ও বিশ্ব নিরাপত্তায় একযোগে কাজ করার বিষয়ে কথা হয় তাদের। একই সঙ্গে সিরিয়ায় যুদ্ধবিরতি অঞ্চল প্রতিষ্ঠায়ও একমত হন দুই নেতা। যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্কটা যেন চিরদিনের জন্যই বৈরিতার, তাই দুদেশের মধ্যকার যে কোনো বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনের জন্য কৌতূহলের জায়গা। আর সেখানে যখন এই দুদেশের রাষ্ট্রপ্রধানের বৈঠক, তার উপর পুরো বিশ্বের দৃষ্টি থাকবে, তা খুবই স্বাভাবিক বিষয়। নির্বাচনী প্রচারণার সময় থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খানিকটা রাশিয়া ঘেঁষা বলে অভিযোগ চলে আসছে। জার্মানির হামবুর্গে G20 সম্মেলনের পার্শ্ব বৈঠকে প্রথমবারের মতো দেখা হয় এই দুই নেতার। আধা ঘন্টা এ আলোচনা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা গিয়ে দাঁড়ায় 2.25 ঘন্টায়। এ সময় দুদেশের পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন। দ্বিপক্ষীয় এ বৈঠক শুরুর আগে সাংবাদিকদের তারা জানান, দুজনের মধ্যে আলোচনা সফল হবে বলে আশা করেন তারা। আমি এবং প্রেসিডেন্ট পুতিন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। আমাদের মধ্যে আলোচনা গঠনমূলক হবে এবং তা ভবিষ্যতে চলবে বলে আশা করি আমি। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক কিছু হবে বলেই বিশ্বাস আমার। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমরা বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছি, তবে আন্তর্জাতিক এমন অনেক বিষয় আছে যা ফোনালাপে যথেষ্ট নয়, মুখোমুখি আলোচনা জরুরি। আমিও প্রেসিডেন্ট ট্রাম্পের মতো আশা করছি আমাদের মধ্যে ইতিবাচক আলোচনাই হবে। তাদের এ বৈঠকে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টিও ওঠে। বৈঠকের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, পুতিন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন নির্বাচনে হস্তক্ষেপ করেনি রাশিয়া। ট্রাম্পও তা মেনে নিয়েছেন বলে দাবি করেন তিনি। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ সত্য নয়, এ বিষয়ে দুজনের মধ্যে বোঝাপড়া হয়ে গেছে। তাদের আলোচনা গঠনমূলক হয়েছে। দুপক্ষই যদি চায় সমঝোতার মাধ্যমে এই আলোচনা আরো এগিয়ে নিতে পারবে। তবে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ না করার বিষয়টি ট্রাম্প মেনে নিয়েছেন। ল্যাভরভের এ দাবির বিষয়টি মেনে নেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তিনি জানান, বিষয়টি বৈঠকে কয়েকবারই উত্থাপন করেন ট্রাম্প। প্রতিবারই পুতিন একই বক্তব্যে অনড় থাকেন। এছাড়াও টিলারসন জানান, সিরিয়ায় চলমান সংঘাত এড়াতে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যুদ্ধবিরতির বিষয়ে মতৈক্যে পৌঁছেছেন দু নেতা। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি দুদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভবিষ্যতেও কাটা হয়ে থাকবে। আমরা রাশিয়া বা অন্য যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না। এ বৈঠকে সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় একমত হয়েছেন দুই নেতা। বহুদিন ধরে স্নায়ুযুদ্ধ চলা এ দুদেশের ক্ষমতাবান দু নেতার মধ্যে সিরিয়া ছাড়াও উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে করণীয় নিয়ে আলোচনা হয় বলে জানান টিলারসন। পিয়ংইয়ংকে তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার জন্য চাপ সৃষ্টি করতে পুতিনকে আহ্বান জানান ট্রাম্প। এছাড়াও সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তা ও ইউক্রেন প্রসঙ্গ সহ আরো বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান রেক্স টিলারসন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে গেলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। কাউন্টি দল এসেক্সের হয়ে নেটওয়েস্ট টি20 ব্লাস্টে অংশ নেবেন তিনি। অস্ট্রেলিয়ান ক্রিকেটে অস্থিরতা চললেও অজিদের বাংলাদেশ সফরের বিষয়ে তিনি আশাবাদী। পাশাপাশি কদিন আগে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আসায় কাউন্টি ক্রিকেটে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান তামিম। আজ ইংল্যান্ডে যাবার আগে বিমানবন্দরে এমনটাই জানিয়েছেন তিনি। প্রবলেম সব জায়গায় হয়, তাদের সমস্যা হচ্ছে, বাট যেহেতু আমাদের হাতে বেশ কয়েকদিন সময় আছে, আমি কোয়াইট কনফিডেন্ট যে যখন ওদের আসার সময় তার আগে এটা ঠিক হয়ে যাবে। অস্ট্রেলিয়া সিরিজের জন্য হয়তো এটা খুব একটা বেশি হেল্প হবে কি হবে না এটা বলতে পারি না, বিকজ এটা টোটালি ডিফারেন্ট একটা ফরম্যাট খেলতে যাচ্ছি। একটা জিনিস ভালো যে আমার কাছে সময় আছে, আর এই টুর্নামেন্টটা খেলে এসেও আমার কাছে অনেকদিন সময় থাকবে টেস্ট ম্যাচের জন্য প্রিপেয়ার হওয়ার জন্য। অস্ট্রেলিয়ার সাথে সিরিজটা আমার কাছে মনে হয় খুবই ইন্টারেস্টিং একটা সিরিজ হবে। আমাদের হোম কন্ডিশনে খেলা, আর যদি আমি শিওর যে সবাই খুব ভালোভাবে প্রিপেয়ার্ড হবে ওদের টিম চিন্তা করে, ওদের টিম কম্বিনেশন চিন্তা করে। আর আশা করি যখন ওরা আসবে তার আগে আমরা সব মেন্টালি আর ট্যাকটিক্যালি দুটো দিক থেকে রেডি থাকবো। যে টুর্নামেন্ট খেলতে যাচ্ছি এটা টোটালি একটা ডিফারেন্ট ফরম্যাট। আমার চেষ্টা থাকবে যে আমি যতটুকু আমার বেস্ট দিতে পারি, আর সবচেয়ে বড় কথা হলো একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অল্প বৃষ্টিতেই বেহাল দশা রাজধানীর বেশিরভাগ রাস্তার। গর্ত আর খানাখন্দে দুর্বিষহ জনজীবন। নেই সেবা সংস্থাগুলোর সমন্বয়। সরকারকে কঠোর হওয়ার তাগিদ। কক্সবাজারে বন্যা পরিস্থিতির আরো অবনতি। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রামুর 11টি ইউনিয়ন প্লাবিত। গত দুদিনে বানের পানিতে ভেসে 6 জনের প্রাণহানি।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজ সহ 90 জেএমবির 4 সদস্য গ্রেফতার। নিরাপত্তা নিশ্চিতের সমন্বিত উদ্যোগের অভাবেই কমছে না শিল্প দুর্ঘটনা। কঠোর হওয়ার পরিকল্পনা পরিদর্শন অধিদপ্তরের। শ্রমিক কর্মচারীদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ। এবং মার্কিন নির্বাচনে কোনো হস্তক্ষেপ করেনি রাশিয়া। বৈঠকে ট্রাম্পকে সাফ জানালেন পুতিন। সিরিয়ায় যুদ্ধবিরতি অঞ্চল প্রতিষ্ঠায় একমত ক্ষমতাধর দুই নেতা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।